শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 13 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, যোরহাট সদর থানায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও দুঃখজনক ঘটনা। থানার লকআপের ভিতরেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে প্রীতম দত্ত নামের এক যুবকের মৃতদেহ। জানা গেছে শনিবার রাত প্রায় 11:30 নাগাদ বগদই পুলিশ আউটপোস্টের একটি দল চুরির অভিযোগে যোরহাট জেলার 2 নম্বর চেঙ্গেলিগাঁও এলাকার ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, প্রীতম লকআপের শৌচাগারে নিজেকে শেষ করার পথ বেছে নেয়। ঘটনাটির পরেই বন্ধ করে দেওয়া হয় থানার লকআপ। বিষয়টি খতিয়ে দেখছে ফরেনসিক দল। তাদের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ আরও জানিয়েছে, লকআপের ভিতরের ঘটনাগুলি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং সেই ফুটেজে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়। তবে পুলিশের এই বক্তব্য নিয়ে উঠছে নানা প্রশ্ন, কারণ মৃত্যুর ঘটনাটি ঘটে যাওয়ার প্রায় 2 ঘন্টা পর পর্যন্ত নিহত যুবকের পরিবারকে কিছু জানানো হয়নি। পুলিশের বক্তব্যে অসঙ্গতিও ধরা পড়ছে বলে অভিযোগ পরিবারের। জানা গেছে, প্রীতম একজন মাদকাসক্ত ছিলেন এবং অতীতেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন। কিন্তু তার মৃত্যুকে ঘিরে যেভাবে রহস্য দানা বেঁধেছে, তাতে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিহারের বিধানসভা ভোটের মুখে আরজেডি শিবিরে বাঙ্গনের আভাস মিলতে শুরু করেছে গত কয়েকদিন ধরে। বিধায়ক পদে ইস্তফা দিতে শুরু করেছেন লালু প্রসাদ যাদবের দলের একের পর এক নেতা। গতকালও 2 আরজেডি নেতা বিভা দেবী এবং প্রকাশ বীর বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সংবাদ সূত্রে খবর, তারা ভোটের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউতে যোগ দিতে পারেন। বিভা ছিলেন নওদার বিধায়ক, প্রকাশ ছিলেন রাজৌলির বিধায়ক। গতকাল উভয়ে বিহার বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের সঙ্গে দেখা করেন। বিধানসভার আধিকারিক সূত্রে খবর, দুজনেরই ইস্তফাপত্র গ্রহণ করেছেন তিনি। আরজেডির এই 2 নেতার সঙ্গেই বর্তমানে দলীয় নেতৃত্বের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। গত 22 আগস্ট গয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও থাকতে দেখা গেছে তাদের। তারপর থেকেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সঙ্গে তাদের রাজনৈতিক সখ্য নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। এই অবস্থায় গতকাল রবিবার বিধায়ক পদে 2 জন ইস্তফা দেওয়ায় তাদের দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন আরও বৃদ্ধি পেয়েছে। আরজেডি শিবিরের একাংশের ধারণা, তারা ভোটের আগেই শিবির বদল করে এনডিএতে চলে যেতে পারেন। বিভার স্বামী রাজবল্লভ যাদব প্রাক্তন বিধায়ক। একটি পক্সো মামলায় গত বেশ কয়েক বছর ধরে জেলবন্দি ছিলেন তিনি। অসমের যুবক যুবতীকে গ্লোবাল হিউম্যান ট্যালেন্ট হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল তিনি বলেন, অসমের 50,000 যুবক যুবতীকে জাপানে কর্মসংস্থাপন পাইয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে অসম সরকার। অ্যাডভান্টেজ অসম 2-এর প্রতিশ্রুতিতে অসমের যুবক যুবতীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আন্তর্জাতিক মানব সম্পদের লক্ষ্যে গৌহাটির গড়চুকে উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্রে আয়োজিত মুখ্যমন্ত্রীর বৈদেশিক ভাষা পদক্ষেপের আনুষ্ঠানিক সূচনা করেন। এই প্রকল্পের আওতায় অসমের যুবক যুবতীকে বিদেশি ভাষা শিক্ষা প্রদানের মাধ্যমে বিদেশে সংস্থাপনের লক্ষ্যে উপযোগী গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে অসমের যুবক যুবতীকে জাপানি ভাষা শেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত গতকাল দেশের সাম্প্রতিক আমদানি এবং রফতানি নিয়ে বলতে গিয়ে বলেন, পেট্রোল ও ডিজেল থেকে শুরু করে অন্য পণ্য আমাদের দেশ আমদানি করে। কিছু সামগ্রী আমাদের দেশ রফতানি করে। আমেরিকা, চীন, রাশিয়া ইত্যাদি দেশ থেকে ভারত আমদানি বেশি করে। এর তুলনায় ওইসব দেশে আমাদের রফতানির পরিমাণ কম। বিদেশে কর্মরত ব্যক্তিও আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখেন। বিদেশে কর্মরত প্রবাসী ভারতীয়রা উপার্জনের টাকা পাঠান। আমদানির মাধ্যমে আমাদের দেশ থেকে যে পরিমাণ ডলার বেরিয়ে যায়, সে পরিমাণ ডলার ফিরে আসতে পারে বিদেশে কর্মরত প্রবাসী ভারতীয়দের মাধ্যমে। এতে দেশের অর্থনীতি সবল হবে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ নিজেদের আসন বণ্টনের ফর্মুলা ঘোষণা করেছে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, 243 সদস্যের বিধানসভায় বিজেপি এবং জনতা দল উভয় 101টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই আসন সমঝোতা অনুযায়ী
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 29টি আসনে লড়বে। অন্যদিকে রাষ্ট্রীয় লোক মোর্চা এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা প্রত্যেকে 6টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হামকে যে 6টি আসন ছাড়া হয়েছে সেগুলি হলো তেকারি কুতুম্বা, আতারি, ইমামগঞ্জ, সিকান্দ্রা এবং বড়াচাট্টি। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা হয় সোমবার। এদিকে সূত্রের খবর, উপেন্দ্র কুশওয়ারার আরএলএম উজিয়াপুর, মধুবনী, সাসারাম, দিনাহারা, মহুয়া এবং বাজপট্টি আসনে লড়বে। এটি প্রথমবার যে বিধানসভা নির্বাচনে বিজেপির চেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, যা শাসক জোটের মধ্যে ক্ষমতার পুনর্বিন্যাসের স্পষ্ট ইঙ্গিত। 2020 সালে জেডিইউ 115 এবং বিজেপি 110টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেখানে পাসওয়ান আলাদাভাবে লড়ছিলেন। আগে খবর ছিল জিতনরাম মাঞ্জি আসন বন্টন আলোচনায় সন্তুষ্ট ছিলেন না এবং প্রাথমিকভাবে প্রস্তাবিত ফর্মুলা প্রত্যাখ্যান করেছিলেন। হাম কমপক্ষে 15টি আসন দাবি করেছিল, তবে তাদের 7-8টি আসনের প্রস্তাব দেওয়া হয়। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত শহর সাবরুমে 65 বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে গ্রেফতার করল পুলিশ। নেপালের জেল থেকে পালিয়ে এসে ত্রিপুরায় রবিবার ধরা পড়লেন ওই পাকিস্তানি মহিলা। জানা যায়, ধৃত মহিলা নেপালের নেশা সংক্রান্ত মামলায় 15 বছরের জেল হয়, কিন্তু সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মধ্যে জেল থেকে পালিয়ে দালাল ধরে ত্রিপুরা হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। অবশেষে পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে পাকিস্তানি মহিলাকে আটক করে। গ্রেপ্তার হওয়া সেই মহিলার নাম শাহিনা পারভিন। তিনি পাকিস্তানের বাসিন্দা। যদিও পুলিশ সূত্রে খবর, ওই মহিলা একাধিকবার ওনার পরিচয় গোপন করার চেষ্টা করেছে। বর্তমানে গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গেছে, আগরতলা থেকে রাজ্য পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের একটি স্পেশাল টিম সাবরুম থানার উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ বিষয়টি নিয়ে পুলিশ কোনোভাবেই গাফিলতি করতে চায় না। আসলে নেপালের জেল থেকে পালিয়ে ত্রিপুরায় এসেছে নাকি অন্য কোনো মতলব রয়েছে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের আনাগোনা নিয়ে গোটা দেশেই স্বরাষ্ট্র দপ্তর সজাগ রয়েছে। সাবরুম থানার আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, ওই মহিলার নাম লিউস নিকাত আক্তার বানো। তাকে প্রথমে সাবরুম স্টেশনে আটক করে রেল পুলিশের একটি দল, পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আধিকারিকের কথায়, মহিলা সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। এবার শেষ খবর, শিলচর শহরে ক্রমান্বয়েই বাড়ছে অটোর সংখ্যা। প্রতিদিন রাস্তায় নামছে নতুন ব্যাটারি চালিত অটো। সঙ্গে আবার জেলার বিভিন্ন অংশের পাশাপাশি বহির্জেলার ব্যাটারি চালিত অটো ঢুকছে শহরে। সব মিলিয়ে যানজটে নাজেহাল হচ্ছেন শহরবাসী। এই পরিস্থিতিতে বাইরের অটো শিলচর পুরো এলাকায় চলাচল বন্ধের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানালো শিলচর অটো মালিক সংস্থা। আগামী 3 বছরের জন্য সংস্কার নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, প্রতিদিন নতুন নতুন অটো নামছে শিলচরে। এতে রীতিমতো অটো বিস্ফোরণ ঘটছে। এতে শহরের যানজট সমস্যা একদিকে যেমন ভয়ঙ্কর রূপ নিয়েছে, এর পাশাপাশি যত্রতত্র যাত্রী উঠানামা করানোর দরুন সমস্যায় পড়ছেন পথ চলতি লোকেরাও। 15 দিনের মধ্যে পুরো এলাকায় বাইরের অটো চলাচল বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে তিনি দাবি জানান প্রশাসনের কাছে। একই সুরে বক্তব্য রাখেন সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ। তিনি বলেন, অটোর লাগাম টানতে গ্রাম এবং শহরের অটোগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। বাইরের অটোগুলো শহরে প্রবেশ করার ফলে শিলচরের অনেক পুরনো অটো চালকরা সমস্যায় পড়ছেন প্রতিদিন। ফলে অটোর ক্ষেত্রে গ্রাম এবং শহরের মধ্যে বিভাজন রেখা টানতে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।